বিশ্বকে বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, কারণ সকাল থেকে একের পর এক আমরা যেভাবে অ্যাটাক দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত এমন এমন দেশে অ্যাটাক করা হয়ে গেছে যে দেশগুলোর কথা আমরা ভাবতে পারি না। কাতার রয়েছে, তার মধ্যে দুবাই রয়েছে, তেহরানের ছবি আমরা একদম সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আবুধাবি রয়েছে এবং এগুলো সহ আরো 11টি দেশ, বাহরিন রয়েছে তার মধ্যে। এবারে এই দেশগুলোতে অ্যাটাক করা হয়েছে ইতিমধ্যে। আমরা সকালবেলা একদম যেটা আমরা দেখলাম যে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ইসরায়েল অ্যাটাক করেছে ইরানকে, আমরা এই ছবিটা দেখেছি। তারপরে আমরা জানতে পারলাম যে আমেরিকা এবং ইসরায়েল তারা মিলিতভাবে অ্যাটাক করেছে ইরানকে। তবে ইরান যে চুপ করে বসে থাকার পাত্র নয়, সেই কথাটা আমরা আপনাদেরকে একেবারে কিন্তু তখনই জানিয়ে দিয়েছিলাম। পাল্টা অ্যাটাক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চলুন আমরা শুরুতে একটুখানি ছবিটা দেখি। ইরান অ্যাটাক করতে শুরু করেছে এবং এই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ যে ইরানের ওপরে যে অ্যাটাকটা নেমে এসেছিল, সেই অ্যাটাকটাকে ইরান যে খুব একটা ভালো চোখে নেবে না, সেটা কিন্তু আমরা আগেই বলে দিয়েছিলাম। আর সেই কথা একেবারে আমরা বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে, ঘন্টাখানেকের মধ্যে একটার পর একটা অ্যাটাক শুরু করে দিয়েছে ইরান। প্রথমে আপনাদেরকে আমরা একটা ছবি দেখাবো, একদম আজ তাক বাংলার এক্সক্লুসিভ ভাবে তৈরি করা গ্রাফিক্সের মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইরানের ঠিক কোন কোন জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে, কোন কোন জায়গাগুলো ভীষণ সেন্সিটিভ পজিশনে রয়েছে, কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিভাবে জলপথে একেবারে তৈরি রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান সি, এবং এই অ্যারাবিয়ান সির পাশে ইরানকে কিভাবে অ্যাটাক করা হয়েছে। চলুন আমরা বরঞ্চ একটু আস্তে আস্তে আমরা পুরো বিষয়টা দেখি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই হচ্ছে সমুদ্র, অ্যারাবিয়ান সি। এখানে কিন্তু একেবারে পুরো তৈরি রয়েছে, নৌজাহাজগুলো তৈরি রয়েছে। আর ওপরে যদি দেখতে পান তাহলে দেখবেন যে এখানে হচ্ছে একদম পুরো বিমান পথে অ্যাটাকের জন্য প্রস্তুতি কিন্তু তৈরি রয়েছে। এই দেখুন, এবারে একদিকে জলপথ, অন্যদিকে এখানে হচ্ছে আকাশপথ, এবার আর এখানে হচ্ছে ভূমিভাগ অর্থাৎ স্থলপথ। এবারে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা একটুখানি ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল এরিয়া, প্রেসিডেন্সিয়াল হাউস এখানে রয়েছে ইরানের। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা জায়গা। এখানে অ্যাটাক করার মানে হচ্ছে একদম সরাসরি কিন্তু পুরো ইরানের সেন্সিটিভ জায়গাগুলোর মধ্যে একটাতে অ্যাটাক করা। এই হচ্ছে সেই জায়গা। এবারে দেখুন পরবর্তী জায়গাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইরানের এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়ার প্ল্যান্ট, অর্থাৎ বারবার ইরানের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছিল, ট্রাম্পও যে কথাটা বলেছেন যে ইরানের হাতে যদি পারমাণবিক ক্ষেপণাস্ত্র চলে যায়, ইরান যদি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তাহলে তা অন্যতম একটা বিপদের বার্তা। আর এটা হতে দেওয়া যায় না, কারণ 47 বছর ধরে ইরান যে ধরনের কাজকর্ম করেছে, যেভাবে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, যেভাবে জানে শেষ করেছে, শুধুমাত্র আমেরিকা নয় অন্যান্য দেশের উপরে যেভাবে অত্যাচার চালিয়েছে, তারপরে কিছুতেই ইরানের হাতে নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারে না। এই কথাটা বারবার বলেছেন ট্রাম্প। তার একদম শেষ যে প্রেস ব্রিফ, তাতেও কিন্তু ট্রাম্প জানিয়েছেন। আর এটা হচ্ছে সেই নিউক্লিয়ার প্ল্যান্ট। তার পাশে দেখুন কি রয়েছে,
ইস্পাহান অয়েল রিফাইনারি, এটা হচ্ছে ইস্পাহান অয়েল রিফাইনারি, তার পাশে রয়েছে আবাদান অয়েল রিফাইনারি। অর্থাৎ এই জায়গাগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। এই সব জায়গাগুলোতে যদি অ্যাটাক করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই ইরানকে কিন্তু পঙ্গু করে দেওয়ার জন্য এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু মূল টার্গেট। প্রথমে দেখালাম প্রেসিডেন্সিয়াল হাউস, তারপরে হচ্ছে ইস্পাহান অয়েল রিফাইনারি, তারপরে চলে আসছে নিউক্লিয়ার প্ল্যান্ট, তারপরে চলে আসছে আবাদান অয়েল রিফাইনারি। এবারে চলে আসছে তার পরবর্তী জায়গাটাতে। এই জায়গাটা এবারে ভালো করে দেখুন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মিসাইল বেস, হাজি আব্বাদ মিসাইল বেস। এই মিসাইল বেসও ইরানের অন্যতম শক্ত জায়গা। অর্থাৎ ইরান যদি কোনো দেশকে অ্যাটাক করতে চায় তাহলে তার অন্যতম শক্ত ঘাঁটি, শক্ত জায়গা হচ্ছে, কার্যক্রম চালানোর জায়গা হচ্ছে এই হাজি আব্বাদ মিসাইল বেস। তারপরে জায়গাটা দেখুন শাহিদ রাজাই পোর্ট, শাহিদ রাজাই পোর্ট, এবং তার পাশে যে চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে পোর্ট এরিয়া, পাশেই দেখালাম সমুদ্র, এটা হচ্ছে পোর্ট এরিয়া, অর্থাৎ ভীষণই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইরানের জন্য। তারপরে চলে আসছে স্টেট অফ হরমুজ। অর্থাৎ এই জায়গাটাকে যদি কোনোভাবে কবজা করা যায় বা এই জায়গাটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য দেশে তেল পরিষেবা পাঠানো থেকে শুরু করে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ সবটাই কার্যত স্তব্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ বলা যেতে পারে হার্ট অফ ইরান হচ্ছে এই জায়গাটাই, পোর্ট এরিয়া, হরমুজ স্টেট। এবার তারপরে আমরা একদম পুরো নিচের দিকটা চলে আসি যে কিভাবে জলপথে ইরানের দিকে এগোনো হচ্ছে। দেখুন কিভাবে তৈরি রাখা হয়েছে। এই যে জায়গাটা, এখানে রয়েছে স্ট্রাইক গ্রুপ, লিঙ্কন ক্যারিয়ার রয়েছে, অর্থাৎ ক্যারিয়ার গ্রুপের জাহাজগুলো রয়েছে এখানে। এই ক্যারিয়ার গ্রুপের জাহাজগুলোই হচ্ছে এর ওপর দিয়ে ফ্লাইট ওঠানামা করা, যে কোনো ধরনের এয়ারক্রাফটকে আকাশে ওড়ানো নামানো। অর্থাৎ যুদ্ধের জন্য যদি যুদ্ধ করতে হয়, যদি অ্যাটাক করতে হয়, তার জন্য এই জায়গাটা হচ্ছে অন্যতম কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। এবং আপনাদেরকে আমরা প্রথমেই যেটা আমরা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখুন বিমানগুলো। এবারে দেখুন আমরা যদি এভাবে ছবিটা দেখি, এই যে দেখুন, এই যে দেখুন বিমানগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এই যে বিমানগুলো দেখুন আকাশে উড়ছে দেখা যাচ্ছে। এই বিমানগুলোকে ওড়ানোর জন্য যদি সমুদ্র বক্ষে এদেরকে ওড়াতে হয় বা নামাতে হয়, তার জন্য অন্যতম জায়গা হচ্ছে লিঙ্কন ক্যারিয়ার। পরবর্তীতে দেখুন ডেস্ট্রয়ার শিপ, অর্থাৎ সমুদ্র বক্ষে দাঁড়িয়ে লড়াইয়ের জন্য ডেস্ট্রয়ার শিপ রাখা রয়েছে। তারপরে আমরা চলে আসছি কমব্যাট শিপ। একদম পুরো দেখুন তাক করে রাখা রয়েছে কমব্যাট শিপ। টমাহক মিসাইল উৎক্ষেপণের জন্য এই ডেস্ট্রয়ার শিপকেও কিন্তু ব্যবহার করা হয়। টমাহক মিসাইল যদি উৎক্ষেপণ করতে হয়, অর্থাৎ ভীষণই গুরুত্বপূর্ণ হচ্ছে সমুদ্রে ঠিক কিভাবে চারিদিক থেকে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পুরো রেডি করে রাখা রয়েছে। এরপরে চলে আসছি আমরা আশেপাশের জায়গাগুলো। দেখুন এটা হচ্ছে ইউএইর এয়ারবেস, আল ধাফরা এয়ারবেস ইউএই। এখান থেকে কোনটা উঠছে? F-35। তারপরে চলে আসছি আমরা তার পাশে আল উদেইদ এয়ারবেস কাতার। সেখান থেকে কোনটা উঠছে, কোন এয়ারক্রাফট উঠছে? F-15E। তারপরে আমরা চলে আসছি প্রিন্স সুলতান এয়ারবেস থেকে কোনটা উঠছে? F-16 এয়ারক্রাফট। তার পাশাপাশি আর কোন কোন দেশ রয়েছে, আর কোন কোন এয়ারবেসগুলো রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। বাহরিন রয়েছে, যে বাহরিনের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে বাহরিন কার্যত যেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই বাহরিনের ছবি, সেই বাহরিনের যে তার ভৌগোলিক অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা দেখাচ্ছি। বাহরিনের এলসা এয়ারবেস, তার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় অবস্থান করছে। একদম বাহরিনের পাশে দেখুন কুয়েত আল সালিম এয়ারবেস রয়েছে কুয়েতের একদম তার পাশে। আর তার পাশে দেখুন আল আসাদ এয়ারবেস ইরাকের। আল আসাদ এয়ারবেস একদম দেখুন পুরো ইরানের কিন্তু একদম পুরো গায়ে ইরাকের এই এয়ারবেস। আর তার থেকে একটু দূরে হচ্ছে জর্ডান মুওয়াফাক সাউথ এয়ারবেস, এটা হচ্ছে জর্ডানের এয়ারবেস। অর্থাৎ
এইবারে যদি আমরা একটুখানি ভালো করে দেখি তাহলে দেখুন, এবার দেখুন কোনটা থেকে কোনটা উঠছে, দেখুন ভালো করে লক্ষ্য করবেন। টোমাহক উঠছে ডেস্ট্রয়ার শিপ থেকে, দেখুন ওয়ারথং, এবং এই দেখুন কিভাবে কাজ করছে। দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য ইন্ডিয়া টুডে আজ তাক বাংলা তৈরি করেছে এই বিশেষ গ্রাফিক্স, যে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেটি কোন পথে কিভাবে করা হচ্ছে অ্যাটাক, এবং পাল্টা অ্যাটাকের জন্য কিন্তু ইরানও রেডি, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রচুর দেশে ইতিমধ্যে ইরান অ্যাটাক করেছে, পাল্টা অ্যাটাক শুরু করে দিয়েছে। আর এমন একটা পরিস্থিতি ইতিমধ্যেই কাতারে অ্যাটাক করা হয়েছে, সেই ছবিটা আপনাদেরকে একটু দেখাবো যে কাতারে ঠিক কিভাবে অ্যাটাক করা হয়েছে এবং কাতারে অ্যাটাক করার পরবর্তীতে কাতারের এখন বর্তমান পরিস্থিতিটা কিন্তু ছবিটা দেখবো আমরা। দেখুন কাতারের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে পুরো কালো ধোঁয়ায় কার্যত ঢেকে গেছে কাতার। সেই ছবিটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, একটু পরে ছবিটা দেখব। একটার পর একটা জায়গায় অ্যাটাকের এই ছবি কিন্তু বর্তমানে ধরা পড়ছে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব। স্যারজি, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আপনার সঙ্গে আমাদের এর আগে কথা হচ্ছিল এবং আপনি কিন্তু এই কথাটাই বলছিলেন স্যারজি যে এত সহজে কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নয় ইরান। ইরান কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাটাক করবে, এবং আমাদের সেই আলোচনা শেষ হতে না হতেই একদম আমরা যেটা দেখতে পেলাম যে একটার পর একটা দেশে অ্যাটাক। কি বলবেন? স্যার, আপনার কোনো কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, হয়তো আপনার অডিওটা মিউট হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আপনি সবকিছু বুঝিয়ে দিলেন কি ইরানের কি 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 টেরেন ফিচার, এটা আমরা বলি টার্গেট গুলো কি কোন কোনটা আছে, আর ওর আগেনস্টে কোথায় কোথায় কি কি আছে, কত এয়ারবেস আছে আপনার ইউএই তে, কত বাহরিন, ওমান সব আপনি দেখিয়ে দিলেন। তারপর আপনি লিঙ্কনটা দেখালেন, এটা আমরা বলি টেরেন অ্যানালিসিস। তার মানে কোথায় কি আছে ওর মধ্যেই আপনি বলে দিলেন অর্ডার অফ ব্যাটল কি আছে। সকালবেলা যখন এটা অ্যাটাকটা হামলাটা হয়েছিল, আমাদের মধ্যে একটা মনের একটা সন্দেহ ছিল এটা কে করেছে, ইসরায়েল না আমেরিকা। তো ইসরায়েলও বলেছিল যে আমরা অ্যাটাক করেছি, তো আমরা বললাম ঠিক আমেরিকা বাইরে আছে, কিন্তু কমান্ডার ইন চিফ অফ দ্য আমেরিকান আর্মি ডোনাল্ড ট্রাম্প এসে পুরো বিশ্বকে বলে দিলেন কি এটা আমরা অ্যাটাক করছি, রাইট। ওর মধ্যে চারটে জিনিস উনি বললেন, যেটা আপনারা বারবার দেখিয়েছেন, উনি চারটে জিনিস বললেন। ওয়ান, উনি বলেন যে নিউক্লিয়ার জিনিস আমরা ইরান কাছে থাকতে দেব না, আর এর মধ্যেই নিহিত আছে সবকিছু, দেখুন। দ্বিতীয়, উনি বলেন যে ইরানের যেটা সন্ত্রাসবাদী কার্যকলাপ আছে তা বন্ধ করতে হবে, ইনক্লুডিং উনি একটা শব্দ ইস্তেমাল করেছেন আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আপনার সন্ত্রাসবাদে এটা বোমা দিয়ে একটা রিমোট কন্ট্রোলে এটা আমরা বানাই, বলছে ওটাও আমি তোমাকে ইস্তেমাল করতে দেব না। তৃতীয়, উনি বলছেন ভেরি ইম্পর্টেন্ট, ইরানিয়ান রিভলিউশনারি গার্ড তোমরা সবাই আমাকে সারেন্ডার করো, সারেন্ডার মেসেজ উনি দিয়েছেন। এটা পুরো বিশ্বে যখন উনি কথা বলছেন নিজের হোয়াইট হাউস থেকে। চতুর্থ, উনি বলছেন ইরানিয়ান লোককে তোমরা অপেক্ষা করো, যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তোমরা তোমাদের রাজত্ব হবে, রিজিম চেঞ্জের কথা বলছেন, রাইট। এই যে চারটে জিনিস বললেন গুরুত্বপূর্ণ জিনিস, এই চার বুলেট পয়েন্ট চারটে কথার মধ্যে আমেরিকার নিজে ওদের কি অবজেক্টিভ আছে, ওদের কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, সবকিছু খোলা হয়ে গেছে। আর এই নিয়েই আপনার আজকে যতগুলো হলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, টার্গেট প্রোফাইলিং এর মধ্যে 30টা টার্গেট ওরা করেছে। ওরা এখন পর্যন্ত বলেছে যে আমরা 50 থেকে 60 মিসাইল মেরেছি, টমাহক মিসাইল, ল্যান্ড বেসড মিসাইল। কিন্তু আমাদের যখনও খবর আছে এখন পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, মনে রাখবেন ওখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইরানে। তা আপনি যা খবর পাবেন আমরা কিন্তু এটা ফিল্টার করে বলছি, এটা সবাই বলছে, আমরা বলছি, কিন্তু এর কিন্তু কত সত্যতা আছে আমরা বলতে পারবো না, বিকজ এই যুদ্ধে একটা জিনিস হয় যে সত্য জিনিসটাতে হয় ও মাটির তলায় চলে যায়। তো দুটো খবর আসছে, ওর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইরানিয়ান ডিফেন্স মিনিস্টার যিনি আছেন উনি হয়তো নিহত হয়ে গেছেন। দ্বিতীয়, ওরা বলছে যে ইরানিয়ান জুডিশিয়ারি যে চিফ জাস্টিস ছিলেন, যিনি সাপোর্ট করতেন অনেক লোককে, উনি ফাঁসির সাজা দিলেন, উনিও নিহত হয়ে গেছেন। তার মানে কি হলো,
টার্গেটিং প্রোফাইল যেটা 30 টার্গেটিং প্রোফাইল ছিল, আর আপনিও দেখাচ্ছেন নর্থের দিকে যেটা প্রেসিডেন্সিয়াল প্যালেস আছে, যার খামেনি প্যালেস আছে, এটা ছিল আপনার দু রকমের টার্গেট প্রোফাইলিং আমরা দেখছি। একটা যে ওদের পলিসি মেকার কারা আছে, ওদের লিডারশিপ কারা আছে, আর দ্বিতীয় আপনি যা দেখালেন নিউক্লিয়ার জিনিস দেখালেন, আপনি মিসাইল স্টোরেজ সিস্টেম, মিসাইল একেবারে স্যার আরেকবার একটুখানি আপনি বলছেন, যখন আমরা একটুখানি দর্শকদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই, একদম এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে ইরানের একদম এখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে প্রেসিডেন্সিয়াল হাউস রয়েছে এবং তার খুব কাছে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে এবং রয়েছে অয়েল রিফাইনারি, পরপর দুটো অয়েল রিফাইনারি স্যার যেমনটা বলছিলেন আপনি। আর আপনি ডান দিকে আরো নিয়ে যান, আপনি দেখুন মিসাইল লঞ্চিং প্যাডও আপনি দেখাচ্ছেন, দেখুন এই যে মিসাইল বেস আপনি হাজি আব্বাস আপনি দেখাচ্ছেন। তো এই ছিল আপনার দু রকমের ক্যাটেগরি, একজন যেখানে মানুষগুলো থাকতো, ওদের লিডার গুলো থাকতো নর্থের দিকে, রাইট, আর একদিকে এদের মিসাইল লঞ্চ সিস্টেম যেটা হরমুজের উপরে দাঁড়িয়েছিল, যেটা যেখান থেকে ওরা লঞ্চ করে আপনার মারতো। তো দিস ইজ আ ভেরি সিগনিফিকেন্ট। ট্রাম্পের কথা চারটে জিনিস যেটা বললাম আমরা, লাস্টের দিকে রিজিম চেঞ্জ ওনাদের আলটিমেট জিনিস আছে, দ্বিতীয় এদের কি যে ফিচার আছে যেটা মানে ইম্পর্টেন্ট জিনিস, আমরা গুরুত্বপূর্ণ জিনিস আমরা সামরি ডিস্ট্রিক্টে বলি, ওটা এখন ওরা করলো। তৃতীয় জিনিস এয়ার ডিফেন্স সিস্টেম, ইরানের যেটা এয়ার ডিফেন্স সিস্টেম ওটা ছিল না। তার মানে টার্গেট প্রোফাইলিং এর পর যেটা আমরা বলি সিকোয়েন্স কি আসছে। তো প্রথম সিকোয়েন্স দেখলাম টমাহক, আপনি কত সুন্দরভাবে দেখিয়ে দিলেন যে ওদের যেটা জলের মধ্যে লিঙ্কন আছে, তারপরে আপনি গ্রাউন্ড বেস থেকে বাহরিন আর এখানে ওমান থেকে যেটা উড়েছে ওটা আপনি দেখালেন। নাও আমরা অপেক্ষা করছিলাম ইরান কি করবে। ইরানের এটা আচ্ছা সারপ্রাইজ এলিমেন্ট যেটা ছিল, যেহেতু এটা সকালবেলা অপারেশন হয়েছে তাই জন্য এটা লিটল বিট অফ সারপ্রাইজ। নালে গত সপ্তাহ থেকে যখন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী ওখানে ছিলেন, সবাই জানতো যে এনার ফেরত যাওয়ার পর 1-2 দিনের মধ্যে যখন জিনেভাতে শেষ হয়ে যাবে অ্যাটাক হবে। তাহলে সকালবেলা যেটা অ্যাটাক করেছে, তাই জন্য এই যে দুজন ডিফেন্স মিনিস্টারের কথা বলছি, ওরা লিগাল যে সুপ্রিম কোর্টের জাজের কথা বলছি, ওরা নিহত হন বিকজ অফ দ্য সারপ্রাইজ। সেকেন্ড, থার্ড, এখন ইরান কি করলো দেখুন, সেকেন্ড সিকোয়েন্স দেখুন আপনি, আমেরিকা মেরে দিল, ওদের অ্যালাইজ গুলো মেরে দিল, তার মানে অনেক ভেরি হেভি সাপ্রেশন হয়েছে। ওদের রাডার যেটা আপনি দেখাচ্ছেন, মিসাইল সাইট আপনার দেখাচ্ছেন, নিউক্লিয়ার জিনিস আপনি দেখাচ্ছেন, ও সব জায়গা আপনার জবরদস্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার চলেছে। তার মানে ওরা ওদের জিনিসগুলো ডিটেক্ট করতে পারেনি, তাই জন্য এদের কাছ থেকে কোনো মিসাইল গিয়ে ওদেরকে ডিস্ট্রয় করতে পারেনি। নাও এই যে এখন অ্যাটাক করেছে, তিনটে অপশন। নাম্বার ওয়ান, যেটা আমাদের ধারণা এখনো আছে ওটা হবে, যে ওরা স্ট্র্যাটেজিক টার্গেট ডিস্ট্রয় করতে চায়, আর ওর মধ্যে আমেরিকান প্রেস্টিজ আছে। আর আমেরিকান যেটা দুটো ফ্রিগেট, দুটো ইউএসএস যেটা আপনার নিয়ে এসছে, ইউএসএস একদিকে আছে আপনার লিঙ্কন, একদিকে আছে আপনার ফোর্ড, ইউএসএস ফোর্ড, এর মধ্যে লুকিয়ে আছে ওদের আমেরিকার একটা ডিফেন্সের একটা ট্যাকটিক্স। ওরা আমেরিকা অ্যাট দ্য মোমেন্ট ওরা অফেন্সিভ ডিফেন্স রেখেছে। তার মানে লিঙ্কন, ইউএসএস লিঙ্কন, যেখান থেকে আপনি দেখাচ্ছেন সামরিক বিমান লালগুলো উড়ে যাচ্ছে, ওখান থেকে ওরা অ্যাটাক করবে, বিকজ ওরা ইরানিয়ান মাটি থেকে অনেক কাছাকাছি আছে। আর ইউএসএস ফোর্ট, যার মধ্যে 5,000 লোক, 1 লাখ মেট্রিক টন, মানে এত ভারী যে 1 লাখ মেট্রিক টন জলটা আপনার ডিপ্লেস করে ও আপনার হাইফা যেটা ওদের আছে পোর্ট আছে ওখানে দাঁড়িয়ে আছে, ও অ্যাকচুয়ালি ও আপনার ডিফেন্সে আছে। আর ইউএসএস লিঙ্কন এখন অ্যাটাকে আছে। অ্যাটাক ডিফেন্স, অ্যাটাক ডিফেন্স, মানে একজন লোক মারবে, একজন লোক সিল দেবে, যেরকম বক্সিং এ হয় আমরা পাঁচ দিই, তারপরে আমাদের চোখটাকে বডিটাকে আমরা রক্ষা করি। নাও ইরানিয়ান যেটা এখন আমরা দেখছি, ইরানিয়ান ইসরায়েলি দিকে তো যদি গেছে, ওই জিনিসটা আমরা এখন জানতে পাইনি কি কতগুলো ইরানিয়ান মিসাইল আপনার ইসরায়েলের দিকে গেছে, বা কতগুলো ইরানিয়ান মিসাইল আপনার ইউএসএস লিঙ্কনের কাছে আছে, এটা এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। কিন্তু এই যে আপনি বাহরিন দেখালেন যেখান থেকে স্মোক উঠছে, এইটা একটা মাইন্ডসেট দিচ্ছে, একটা নতুন টার্গেট প্রোফাইল। ওরা জানে কি আমেরিকার যেটা আজকে প্রেস্টিজ আছে, ওদের এই দেশে সৌদি আরবিয়া হোক, বাহরিন, ওমান, ইউএই, যেখানে যেখানে আমেরিকান যেটা বেস ছিল, ওখানে হামলা চালালে, ওখানে মানুষের উপরে হামলা চালালে, একটা খাড়ি দেশের একটা আলাদা একটা সিস্টেম
তৈরি হবে। আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে স্ট্রেট অফ হরমুজ, এই হরমুজকে যদি কোনোভাবে ব্লক করে দেওয়া হয় তাহলে কার্যত ইরানকে ব্লক করে দেওয়া হবে এবং ইরানের সঙ্গে অন্যান্য দেশের যোগাযোগ ব্লক হয়ে যাবে। এই বিষয়টা যদি একটুখানি বলেন যে এই রাজাই পোর্ট, শহীদ রাজাই পোর্ট এবং স্ট্রেট অফ হরমুজ, এই দুটোর গুরুত্ব ঠিক কতটা ইরানের ক্ষেত্রে? দেখুন, পুরো এই যে খাড়ি দিয়ে যেটা আপনি দেখাচ্ছেন, যেখানে বাহরিন, ওমান এসব আপনি দেখাচ্ছেন, রাইট, সৌদি আরেবিয়া এসব আপনি দেখাচ্ছেন, ইউএই দেখাচ্ছেন, ওখানে যাওয়ার যেটা সমুদ্র পথ যেটা আছে, যেখান থেকে ম্যাক্সিমাম তেল চলে আসে, ওটা হরমুজ থেকে আসছে। এটা 6 কিলোমিটার ওয়াইড, 6 কিলোমিটার ওয়াইড, 3 কিলোমিটার যাওয়ার জন্য, 3 কিলোমিটার আসার জন্য। আর এইটাই নিয়ে খেলা আছে ওখানে। আজকে ওখানে এদের সাবমারিন ওখানে বসে আছে, এন্ড আমেরিকান সাবমারিনরাও ওখানে বসে আছে। কে যদি ইরান কিভাবে এটা ব্লক করবে, ইরান কিভাবে ব্লক করবে? মনে আছে হাউথি অপারেশন, গত 1 বছর ধরে ওরা কি করতো, যতগুলো রেড সি দিয়ে যতগুলো আপনার পানি জাহাজ যেত, কমার্শিয়াল পাইলট জাহাজ যেত, ওদের উপরে মিসাইল লঞ্চ করে ওদেরকে ধ্বংস করে দিত। তাহলে একটা কি ওদের উপরে যতগুলো পানি রাস্তায় যতগুলো আপনার জাহাজগুলো আসছে যার মধ্যে অয়েল আছে, পানি জাহাজের মধ্যে, কমার্শিয়াল জাহাজের মধ্যে অয়েল আছে, ওর উপরে মিসাইল মেরে দাও। ওটা করেনি ইরান, বিকজ ইরান এখনো চাইছে যে খাড়ি দেশের লোক ওর সাপোর্টে আসুক। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, ওখানে যদি মাইন লাগিয়ে দেয়, মাইন্স জলের মধ্যে যদি মাইন্স লাগিয়ে দেয়, এটাই সবার আছে যে ইরানিয়ান সাবমারিন গুলো আছে, ওরা ফাইনালি ওখানে যদি সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল হয়, তাহলে ওরা হরমুজতে আপনার মাইন্স লাগিয়ে দেবে। মাইন্স লাগালে কি হবে, যে কোনো কমার্শিয়াল জাহাজ ভেতরে ঢুকবে বা বাইরে আসবে, ওরা শেষ হয়ে যাবে, ওদের কোনো নেই। তৃতীয়, এই যে আপনি দেখাচ্ছেন, আমাদেরও একটা ওখানে ছিল, আমাদেরও চাবাহার একটা, আমাদের ওখানেও একটা পোর্ট আমরাও ডেভেলপ করেছিলাম, যেটা আমেরিকান আমাদেরকে প্রেশার দিয়ে বললো না তোমরা ওখানে থাকো না। কেন দিয়েছিল আজকে 3-4 মাস আগে, আপনি এখন বুঝতে পারবেন। 4 মাস আগে থেকে ওরা ইঙ্গিত করছিল ভারতকে যে ইরানের সঙ্গে তুমি থাকো না, তোমরা ওখানে চাবাহার থেকে তোমরা বেরিয়ে যাও, বিকজ আমরা ওখানে অ্যাটাক করবো। তো এই যে হরমুজ 6 কিলোমিটার বেশি হয় না। আপনি যদি পানিতে আপনি তেলের জাহাজ যদি আপনি দেখেন, ওরা অনেক বড় বড় আছে, রাইট। এই যে 3 কিলোমিটার যাওয়া, 3 কিলোমিটার এটা নাইটমেয়ার আছে এর মধ্যে, মানে খুবই ডিফিকাল্ট কন্ট্রোল করা। আর ওখানে যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের 20% আপনার যেটা ক্রুড অয়েল আছে, ওইটা আপনার যাতায়াত ওটা বন্ধ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে যুদ্ধ শুরু হয়েছে, এর ফলে এবারে তাহলে আমরা দেখবো যে তেলের দাম একেবারে চড়চড় করে বাড়বে, সোনার দাম একেবারে চড়চড় করে বাড়বে। মানে আমরা যদি বিশ্ব বাজারটা দেখি, এই খানিকটা একটু যে স্টেবল পজিশনে আসছিল, সেই জায়গাটা আবারও তাহলে নড়ে যেতে চলেছে। বিলকুল, আপনি তো একদম ঠিকই সঠিক ধরেছেন। এই যে তেলের দাম তো বাড়বে, বিকজ এখান থেকে তেল যাবে না, ভেনেজুয়েলা থেকে তেল বন্ধ হয়ে গেল। তো যাদের কান্ট্রিতে রিজার্ভ, আমাদের সব কান্ট্রিতে 90 ডেজ রিজার্ভ থাকে, 90 দিনের রিজার্ভ থাকে। চায়না কাছে আছে, আমাদের কাছে, আমরা আরো ক্যাপাসিটি বিল্ড আপ করছি। আমাদের কাছে তো কিছু আমাদের তেলের কূপ আছে, তো আপনার নর্থ ইস্টে আছে, আমাদের বম্বে হাইওয়ে আছে, গোদাবরীতে আছে, অনেক জায়গা আছে। আমরা এক্সপ্লয়েট করিনি কেন? ওটা স্ট্র্যাটেজিক রিজন আছে, যখন এরকম সিচুয়েশন হলে আমরা করতে পারবো। কিন্তু ওই খাড়িদের যাদের ইকোনমি এই অয়েল উপরে ছিল, ওরা তো আজকে বন্ধ। তার মানে ওরা তো আজকে প্রেশার দেবে ট্রাম্পকে, তুমি কি করলে, আমরা তোমার সঙ্গে ছিলাম, আমাদের যতগুলো সিটিজেন আছে ওরা সেফ থাকবে, কিন্তু আজকে তো আনসেফ। এই যে ইরান আমাদেরকে মেরেছে, আরো মারবে, এটা সেকেন্ড সিকোয়েন্স আছে। সেকেন্ড সিকোয়েন্সে ইরানিয়ান ক্যাপাবিলিটি যেটা আছে, ওরা এই যে ইউএসএ খাড়ি দেশের উপরে ওরা বোমা মেরে, মিসাইল মেরে ওরা বললো আমি তোমাদেরকে ছাড়বো না, তুমিও একটা রেসপন্সিবল আছো। নাও এই যে এনার্জি যেটা বলছেন, ক্রুড অয়েল যেটা আছে, ওয়ার্ল্ডের কন্ট্রোল কার হাতে এখন চলে গেছে? আমেরিকা এখন ভেনেজুয়েলার অয়েল, আমেরিকা এখন খাড়ি অয়েল, আমেরিকা এখন যখন লাস্ট পয়েন্টটা বলছে না কি যখন আমরা ফিনিশ হবো তখন তোমরা নিয়ে নাও। আপনি তো রিফাইনারি দেখাচ্ছেন, ইরানের যতগুলো কূপ আছে ওর উপরে এখন অ্যাটাক হয়নি, কিন্তু অ্যাটাক করা মানে কি হলো, ইরানের সব জিনিস শেষ করে দেওয়া, ইরান কাউকে বিক্রি করতে পারবে না। তারপরে এরকম সিচুয়েশন তৈরি করা যে ওখানকার মানুষগুলো বলো এই গভর্নমেন্ট আমরা চাই না। তাই তো উনি বলছেন, আজকে ট্রাম্পের এই যে কথাগুলো হলো, ওর মধ্যে নিহত আছে যে তুমি আমাদের এমবাসিতে 1979-এ আমাদেরকে তুমি হস্টেজ বানিয়েছো, আমাদের কোলকে তুমি মেরেছো, ইউএসএস কোলের উপর মেরেছো, তোমরা সব জায়গায় সন্ত্রাসবাদী, তোমার হিজবুল্লাহ আছে, তোমার সিরিয়া আছে, রাইট, তোমার হাউতি আছে, তোমার ইরাকের লোক আছে, তুমি সব জায়গায় একটা সন্ত্রাস, তোমার হামাস ছিল, তুমি সবাই জায়গায় একটা সন্ত্রাসবাদী তুমি যেটা জন্ম দিয়েছো ওটা শেষ করতে হবে, এর মধ্যেই নিহিত আছে। তাহলে আজকে এই মুহূর্তে সিকোয়েন্স 2 হ্যাজ গন ইন, তার মানে সিকোয়েন্স 2 হয়ে গেল।
সিকোয়েন্স 2 তে প্রথম সিকোয়েন্সে আপনি যেটা গ্রিন সবুজ রঙে যেটা আপনি দেখাচ্ছেন, এই যে স্ট্যাটিক যেটা কি টেরেন ফিচার আমরা বলি, প্রিন্সিপাল টার্গেট যেটা বলি, ওর মধ্যে আমেরিকা অ্যান্ড ইসরায়েল যৌথভাবে ওখানে অ্যাটাক করলো সিকোয়েন্স 1। সিকোয়েন্স 2 তে যখন আপনি এটা কালো জিনিসটা দেখাচ্ছেন বাহরিনের উপর, ইরানের যেটা আমরা দেখতে পেরেছি ওর মধ্যে ওরা আড়ি দেশের উপরে অ্যাটাক করলো। নাও রেসপন্স উইল বি ভেরি সিরিয়াস। যদি এই একটা সিকোয়েন্স যদি ইরান আবার রিপিট করে, ওমান উপরে, বাহরিন উপরে, সৌদি আরেবিয়া উপরে বা ইউএই উপরে, যারা এব্রাহিম অ্যাকর্ড নিয়ে যারা ইসরায়েলের সঙ্গে চুক্তি করছিল, যদি উপরে ওদের উপরে হয়, তারপর ইরাক ভুলবেন না, ইরাক ওদের বর্ডার কুয়েত বর্ডার, এদের উপরে যখন অ্যাকশন নেবে ইরান থার্ড সিরিয়ালে, তখন আমেরিকাকে একটু 50-60 খানা আপনি দেখলেন, ওর থেকে ভয়ঙ্কর একটা আরো সিরিজ আমরা দেখতে পারবো, যেখানে যেখানে যেরকম এরা হামাসকে ওয়েস্ট ব্যাংকে মেরে, হামাসকে যেরকম গাজাতে মেরেছে, ওরকম মনে হয় ইরানের মধ্যে একটা সিচুয়েশন হবে, যার মধ্যে কার্পেটিং বম্বিং, মানে কার্পেট বম্বিং আমরা বলি, ওই মিসাইলের আফটার মিসাইল একটা সিরিজ অফ মিসাইল ওরকম যাবে যে ইরানের যেটা পাওয়ার, ডিসিশন নেওয়া পাওয়ার যেটা আছে, ও মাটির মধ্যে রয়ে যাবে, ওরা বাইরে বেরোতে পারবে না। অ্যান্ড মিনওয়াইল আপনার যে কোনো একটা এয়ারফিল্ড ক্যাপচার করার পর হয়তো ওখানে একটা কোয়ালিশন ফোর্স বা আমেরিকান ফোর্স বা অন্য কোনো রাষ্ট্রের একটা ফোর্স ওরা নামাবে, আর ওরা আস্তে আস্তে করে ওখানকার মানুষকে কন্ট্রোল করবে, আর ওদেরকে বলবে আমাদের কাজ শেষ, তোমরা এখন টেক ওভার করো। এই প্ল্যানটা এখন আমরা আফটার সিকোয়েন্স 2 আমরা দেখতে পাচ্ছি। সিকোয়েন্স 3 তে আমরা আবার দেখবো ইরান আজকে রাত হতে হতে আরো মিসাইল মারবে, আরো ড্রোন মারবে, আরো এই হরমুজের মধ্যে আপনার মাইন্স গুলো লাগাবে। দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি, রাইট? কিন্তু ওদের স্ট্র্যাটেজিক টার্গেট ইজ ভেরি ক্লিয়ার। ওরা ইউএসএস লিঙ্কনকে ডিস্ট্রয় করতে চায়। ওরা ইউএসএস লিঙ্কনের কাছে নিজের সাবমারিন, নিজের ডিস্ট্রয়ার, নিজের যতগুলো জলের ওদের সামরিক জাহাজ আছে, ওদেরকে নিয়ে গিয়ে হয়তো যেরকম ইউএসএস কোলকে মেরেছিল, ওরকম এদের ইলেকট্রনিক সিস্টেম যেটা আছে ওইটা নষ্ট করার পর। এবার আপনাকে স্যার আমরা আরো একটা ছবি দেখাবো, আরো একটা বিষয় একটু আপনার থেকে জানবো যে, এবং আমরা মনে হচ্ছে ছবিটা দেখাতে দেখাতে বলি, যেখানে লেখা রয়েছে যে ইউএস মিলিটারি ডিপ্লয়মেন্ট ইন দ্য মিডল ইস্ট ইন অ্যান্টিসিপেশন অফ আ পসিবল মিলিটারি অপারেশন এগেনস্ট ইরান 27 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এবার এই জায়গার থেকে যে বিষয়গুলো, যে ইরানের কাছে ঠিক কিভাবে ইরান রেডি রয়েছে, ইউএস মিলিটারি ডিপ্লয়মেন্ট ইন দ্য মিডল ইস্ট ইন অ্যান্টিসিপেশন কিভাবে রেডি করা হয়েছে, আমি একটু আপনার থেকে জানবো যে 270টারও বেশি ফ্লাইটস দেখাচ্ছে বাই C-17A অ্যান্ড C-5M সিন্স 16th jan আগে থেকে তৈরি করে রাখা হয়েছিল। কিভাবে আগে থেকে তৈরি করে রাখা হয়েছিল? 40টিরও বেশি ফ্লাইটস বাই C-5M KSA কাতার, বাহরিন অ্যান্ড ডিজি বোট, আমি ঠিক বুঝতে পারছি না, লেখাটা একটু ঝাপসা হয়ে গেছে। আরও একটা জায়গার নাম এখানে লেখা রয়েছে, এবং তারপরে আমরা যে জায়গাটার নাম আমরা একদম দেখতে পাচ্ছি 40 ফ্লাইটস বাই ট্রান্সকম কার্গো অ্যান্ড প্যাসেঞ্জার ফ্লাইটস। এখানে হচ্ছে কার্গো অ্যান্ড প্যাসেঞ্জার ফ্লাইটের কথা বলা হয়েছে, যে কিভাবে কোথায় কোন ফ্লাইটের কি অবস্থান, সেটা কিন্তু একেবারে ইরানের এগেনস্টে কোন কোন জায়গায় যদি মিলিটারি অপারেশন চালানো হয়, তাহলে ঠিক কিভাবে কোথায় কোথায় কোন কোন প্লেন অবস্থান করছে, সেইটার কিন্তু তুলে ধরা হয়েছে একদম। তারপরে যেটা আমরা এই পাশে বা যদি চলে আসি, তাহলে দেখা যাচ্ছে যে 50টিরও বেশি রয়েছে KC-135 অ্যান্ড KC-46 ট্যাঙ্কার্স, 3X RC-135W, সাইজেন্ট 1X TC-135W। এটা হচ্ছে চানাই এয়ারপোর্ট, 4X চানাই এয়ারপোর্ট। তারপরে চলে আসছে প্রিন্স সুলতান এবি, সেখানে কি রয়েছে। তারপরে একদম একইভাবে যদি আমরা পরপর যদি দেখতে থাকি, একদম লাস্টে রয়েছে ড্রাগন লেডি U2 ড্রাগন লেডি লেফট ফেয়ারফোর্ড UK। এবং এইভাবে কিন্তু কোথায় কতগুলো বিমান রেডি করা হয়েছে সেটার একটা লিস্ট, যার মধ্যে কিছু রয়েছে প্যাসেঞ্জার ফ্লাইট, কিছু রয়েছে এয়ারক্রাফট। এবং একটু যদি আপনারা ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্যাসেঞ্জার ফ্লাইটের, যেমন এদিকে দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা হচ্ছে প্যাসেঞ্জার ফ্লাইট, এগুলো হচ্ছে প্যাসেঞ্জার ফ্লাইট। এবং তারপরে দেখুন এয়ারক্রাফট কিভাবে দেখুন রেডি রাখা হয়েছে, কোন এয়ারবেস থেকে,
মুয়াফাক সালতি এয়ারবেস থেকে রেডি রাখা হয়েছে। তারপরে চলে আসছে ওভটা এএফপি ইসরায়েল, সেই এয়ারবেস থেকে কোথা থেকে কোনটা রেডি রাখা হয়েছে সেইগুলো কিন্তু একেবারে পুরো এখানে ছবির আকারে দেখানোর আমরা আপনাদেরকে চেষ্টা করছি। ঠিক এমনিভাবে আব্রাহাম লিঙ্কন কোথায় রয়েছে? আব্রাহাম লিঙ্কন রয়েছে অ্যারেবিয়ান সিতে, অ্যারেবিয়ান সিতে আরও রয়েছে ইউএসএস ফ্র্যাঙ্কি পিটারসেন রয়েছে, এবং কোন জাহাজ কোথায় রয়েছে, কোন কোন জাহাজ রয়েছে, কিভাবে একেবারে পুরো রেডি করে রাখা হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু স্যার একটা কথা বলা যেতে পারে যে একেবারে এটা কিন্তু আজকের একদিনের বিষয় নয়, অনেক আগে থেকে কিন্তু পুরো গুটি সাজানোর তৈরি হয়ে গেছিল, গুটি সাজানো একেবারে অনেক আগে থেকে হচ্ছিল। এবং যে বিষয়গুলো দেখাচ্ছিলাম যে কিভাবে কোথায় কোনটা রয়েছে, কিভাবে কোন এয়ারক্রাফটকে রেডি রাখা হয়েছে, কোথা থেকে কোন ডেস্ট্রয়ারকে রেডি রাখা হয়েছে, একটু বিষয়গুলো যদি একটুখানি খোলসা করে বলেন। ওকে, দেখুন এই যে আপনি যা দেখালেন, আমাদের বাড়িতে যদি কোনো মূল্যবান জিনিস থাকে আমরা কি করি? সে আপনার বাড়িতে সোনা আছে, আপনি কি করবেন? ওটা আপনি একটা কোনো একটা কৌটোতে রাখবেন, ওর উপরে আপনি একটা লকারে রাখবেন, ওই বাড়ির জানলা উপরে আপনি তালা লাগাবেন, বাইরে আপনি বাউন্ডারিতে তালা লাগাবেন। তো ওখানে কোনো যদি কেউ যেতে চায়, অনেক ডিফিকাল্টি লেয়ার বা ডিফিকাল্ট লেয়ার আপনি ওখানে লাগিয়ে দিচ্ছেন। ওরকমই এই যে ইউএসএস লিঙ্কন আছে, লিঙ্কন হলো আমেরিকান আর্মির, আমেরিকান ডিফেন্স ফোর্সের একটা বড় জিনিস, মূল্যবান জিনিস। ওর আগে পেছনে যেরকম পেঁয়াজের মতন আপনি করলে খোলের আফটার খোল, লেয়ার আফটার লেয়ার, ওরকম ইউএসএস লিঙ্কনের কাছে অনেকগুলো জাহাজ লাগিয়ে দেওয়া হয়, ডিস্ট্রয়ার আছে, ফ্রিগেট আছে। ওকে দ্যাটস দ্যাট কোনো লোক কোনো জিনিস ডাইরেক্টলি লিঙ্কনের কাছে পৌঁছতে না পারে। যদি কেউ আদি পৌঁছে যায় তাহলে ইউএসএস কোলে যেটা হয়েছিল ওটা ওর উপরে হামলা করে ওটা নষ্ট করে দিতে পারে, তার মানে প্রেস্টিজটা শেষ। ইউএসএস লিঙ্কনে যেটা আপনি দেখাচ্ছেন, ওর মধ্যে ইউএসএস লিঙ্কন যেটা আছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওর মধ্যে আপনার 115 থেকে হাওয়াই জাহাজ ওখান থেকে যাবে উঠবে, প্রত্যেকটা শটই ওর মধ্যে আপনার মিসাইল গুলো থাকবে। আর ওর সঙ্গে সঙ্গে যারা আছে, ওর যে একটা ঘুরে একটা জায়গা বানিয়ে ওকে ঘিরে রেখেছে যে কেউ ওখানে আসতে না পারে, বায়ু থেকে আসতে না পারে, জল থেকে না আসতে পারে, কোন রকমের মিসাইল, কোন রকমের ড্রোন, কোন রকমের সাবমারিন বা কোন রকমের জাহাজ ওইখানে আসতে না পারে। তাই জন্য আপনি দেখবেন ওর সঙ্গে এতগুলো জিনিস আছে। আপনি যেটা কার্গো দেখাচ্ছেন এন্ড প্যাসেঞ্জার দেখাচ্ছেন, যখন সামরিক দৃষ্টি থেকে আমরা কার্গো এন্ড প্যাসেঞ্জার বলছি, কার্গো মানে হলো অ্যামিনিউশন, কার্গো মানে হলো মিসাইল, কার্গো মানে হলো আমাদের এই সফিস্টিকেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যতগুলো জিনিস যন্ত্রপাতি আছে ওটা আমরা কার্গো বলি। আর প্যাসেঞ্জার মানে হলো সোলজার গুলো, তার সিপাহী গুলো, অফিসার গুলো যারা আছে, যারা মাটিতে গিয়ে লড়বে বা যারা ওইটা আপনার মিসাইল চালাবে বা যারা ওরা এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাজটা করবে, ওরা আছে আপনার প্যাসেঞ্জার। তো কার্গো এন্ড প্যাসেঞ্জারের মানে হয় না কি কিছু লোক এখান থেকে উঠলো 200 টাকা দিল ওখানে চলে গেল। নো, মিলিটারি পার্লেন্সে এই কার্গো এন্ড প্যাসেঞ্জার মানে হলো ওখানকার অ্যামিনিউশন, ওখানকার মিসাইল, ওখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, স্পেশালাইজড ওয়ারফেয়ার ইকুইপমেন্ট গুলো। তারপর আপনি দেখুন, আপনি দেখাচ্ছেন কি, আপনি দেখাচ্ছেন অনেক রকমের বিভিন্ন রকমের আপনি হাওয়াই জাহাজ দেখাচ্ছেন, সব স্টিল। তার মধ্যে আপনার যদি রেডারের উপরে এটা ধরা পড়া, এটা যেটা E-22 দেখাচ্ছেন, যেটা বেন গুরিয়ন ইসরায়েলে আছে, একটা অত্যন্ত মানে অদ্ভুত মোর দেন 5 জেনারেশন একটা এয়ারক্রাফট আছে যেটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাজ করে। ওকে ইংরেজিতে আমাদের ভাষায় বলা হয় SEAD, তার মানে সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স এয়ারক্রাফট। এদের কাজ আছে দুশ্মনের যতগুলো আছে আপনার কি নাম বলি রাডার আছে বা ইলেকট্রনিক সিস্টেম আছে, ওইটা আপনার ওটা নষ্ট করে দেওয়া, রাইট? তো এই সিস্টেম গুলো যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন এত জাহাজ দেখা যাচ্ছে। এন্ড প্রত্যেকটা জাহাজে আপনি দেখবেন একটা স্পেশালাইজ ওয়ার্ক আছে, ওর কাজটা আপনার পুরোপুরি স্পেশালাইজ আছে। স্পেশালাইজেশন মানে একটা যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য আছে ওটাই যাবে, একটা যদি মাদার অফ অল বম্ব নিয়ে যাবে ওটাই যাবে, একটা যদি ফাইটার আছে ওটাই যাবে, একটা অ্যান্টি ড্রোন যাবে। তো প্যাকেজ সিস্টেম যেটা বলি আমরা, প্যাকেজ। এই যে আপনি ইউএসএস লিঙ্কন দেখালেন, এই ওর সঙ্গে যেটা আপনি ডিস্ট্রয়ার আর সাবমারিন দেখালেন, এই ওর সঙ্গে যখন আপনি এয়ারক্রাফট দেখাচ্ছেন, এই যে কার্গো এন এটা দেখছেন, এটা সব প্যাসেজ আছে। কমব্যাট পোটেনশিয়াল আমরা বলি কি, দুজন যখন লড়তে যাচ্ছে তাহলে ওই পোটেনশিয়ালটা কত, একজন থেকে একজন লড়ালে এটা কারো ফেভারে যেতে পারে। তাই জন্য যুদ্ধে যেটা আছে 1:20, 1:21, এখানে যেটা আপনি দেখছেন
যে আমেরিকা যে ফোর্স আপনার কালেকশন করেছে ডিসেম্বর মাস পর থেকে, এটা রেশিওটা ভেরি ভেরি হাই। তার মানে এই রেশিওটা একজনের উপরে 20 থেকে বেশি লোক ওখানে লাগিয়েছে, একটা সিস্টেমের উপরে 20 থেকে বেশি ওরা অ্যান্টি কাউন্টার মেজার লাগিয়েছে। তার মানে ওদের রাডারকে নষ্ট করার জন্য একটা ওদের মিসাইলও আছে, ওটা সাপ্রেস করার জন্য ওদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার মেশিন আছে, আকাশ থেকে ওরা স্যাটেলাইট দিয়ে দেখছে, প্রত্যেকটা জিনিস মুহূর্তে মুহূর্তে দেখছে। এটা শুধু আমেরিকাও দেখছে না, আমেরিকা যেরকম মুভমেন্ট চলছে চায়নাও ওদের রিয়েল টাইম দেখছে। তাই এরকম একটা জিনিস আপনি যদি দেখেন, এটা মানে আপনি যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথাটা বলছেন, এই বহরিনে যদি আপনি দেখলেন সেকেন্ড সিকোয়েন্স, যেখানে ফার্স্ট সিকোয়েন্স ইরানকে মারা হলো, সেকেন্ড সিকোয়েন্স ইরান কাউন্টার মেজার দিয়েছে, কোথায় কোথায় মেরেছে এটা বিকেল বেলা পর্যন্ত আমরা জানতে পারবো, আরো টাইম লাগলে জানতে পারবো। কিন্তু যে ছবিগুলো আপনি দেখাচ্ছেন, আরো একটা জিনিস একটু দেখাবো, এই যে জায়গাটা আমরা যদি দেখি যে এয়ার ডিফেন্স ডেপ্লয়মেন্ট, থার্ড অ্যাটলিস্ট ওয়ান অ্যাডিশনাল ব্যাটারি ডেপ্লয়েড, এবং তারপরে দেখা যাচ্ছে MIM 104 প্যাট্রিয়ট মাল্টিপল ব্যাটারিজ অ্যাক্রস দ্য রিজিয়ন। একটু এই বিষয়টা যদি বলেন। ও ভেরি গুড। দেখুন, যখন এরা অপারেশন ডেজার্টে স্ট্রং করেছিল, যেখানে আপনার আমেরিকান আর্মি, আমেরিকা তো অনেক দূরে আছে, হাজার হাজার মাইল দূরে আছে, তাহলে এদের যে সৈনিকগুলো ওখানে যাবে কি করে? ওরা সৈনিকগুলো ওখানে যাবে যখন এনিমি যেখানে যাচ্ছে, ওরা ওদের পুরো সিস্টেম গুলো, ওদের কামান, ওদের যেটা আছে আপনার এয়ারক্রাফট, সামরিক বিমান আছে, যতগুলো জিনিস আছে ওটা ওকে নিউট্রালাইজ করে দেবে, রাইট? এই আমরা এই প্যাট্রিয়ট মিসাইল যেটা আপনি বলছেন, এটা এয়ার ডিফেন্স মিসাইল। তার মানে আমি যদি একটা মিসাইল স্কাড, এটাই ছিল ওখানে, একটা রাশিয়ান মিসাইল ছোড়া হচ্ছিল, আর আমেরিকানরা কি করতো, এই প্যাট্রিয়ট লাগিয়ে ওকে ভেঙে দিত। তো আমরা অনেক স্টাডি করলাম এটা 1991-এ, যে এটা স্কাড ভার্সেস রাশিয়ান স্কাড ভার্সেস আমেরিকান প্যাট্রিয়ট। আমরাও দেখলাম কি করে রাডার গুলো দেখছে, টাইম ক্যালকুলেশন করছে, ওকে ভাঙছে। এই যে এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড আপনি দেখাচ্ছেন, থার্ড আর নিচেগুলো যতগুলো সিস্টেম দেখাচ্ছেন, প্যাট্রিয়ট দেখাচ্ছেন, এই প্যাট্রিয়ট থার্ড, এটা এদের কাছে লেয়ার আছে, কত দূরে কে ইন্টারসেপ্ট করতে পারবে। কেন যে একটা ছড়া, একটা মিসাইল, যখন একটা মিসাইল আর একটা কোনো জিনিস আমরা বাতাসে দিয়ে, একটা রেঞ্জ আছে, এই থার্ডের একটা রেঞ্জ আছে, প্যাট্রিয়টের একটা রেঞ্জ আছে। তো এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা জিনিসকে সাজানো হয়েছে, গুজানো হয়েছে। থার্ড কিন্তু 200 কিলোমিটার মারবে না, এটা কিন্তু ভেরি এফেক্টিভ। ওর একটা রাডার সিস্টেম আলাদা আছে, ওর কন্ট্রোল সিস্টেম আলাদা আছে, রাইট? সিমিলারলি আপনার যে প্যাট্রিয়ট আছে, ওর মধ্যে 6টা যদি মিসাইল আছে, ওই 6টা মিসাইল সময় কতগুলো টার্গেট এঙ্গেজ করবে, ওর টাইমিংটা আলাদা আছে, ওর কমান্ড অ্যান্ড কন্ট্রোল আলাদা আছে। কিন্তু এসব জিনিসকে নিয়ে একটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল আপনি দেখবেন অনেক জায়গায়, আপনি বলেছেন এটা কমান্ড পোস্ট ওখানে তৈরি করা হয়েছে। আজকে দিনে এই যে প্যাসিফিক কমান্ড, এই যে কমান্ড আছে ওদের, সেন্টকম কমান্ড, সেন্ট্রাল কমান্ড, এটা আমেরিকান আর্মি যে সেন্ট্রাল কমান্ড আছে, ওদের কমান্ডার এখন মাটিতে নয়, এখন জলে নয়, এখন উনি একটা বাতাসে আছেন, উনি পুরো সিচুয়েশনটা পড়ছেন। ওখানে স্যাটেলাইট থেকে ডাটা আসছে, গ্রাউন্ড থেকে ডাটা আসছে, ওদের যা পানি জাহাজ থেকে ডাটা আসছে, ওদের যে সামরিক যেটা জাহাজ আছে, যেটা রেকনসেন্স হচ্ছে আসছে, আর ওটা আমরা বলি সিনথেসিস। তার মানে ওটা সব মিলিয়ে একটা পিকচার ইমাজ হচ্ছে যে আমরা যে সকালবেলা মিসাইল ছেড়েছিলাম, ওই নিউক্লিয়ার সাইটে যেটা আপনি দেখাচ্ছেন, ওই যে প্রেসিডেন্সিয়াল হাউসে আমরা দেখিয়েছিলাম কি কত লোক মারা গেছে, কত কি হয়েছে। স্যাটেলাইট মুহূর্তে মুহূর্তে ওদেরকে রিয়েল টাইম পিকচার দিচ্ছে কি এই যে আমরা মিসাইল মারলাম, এই ড্যামেজ অ্যাসেসমেন্ট কি আছে, কত টাইম লাগবে ওদেরকে আবার ওখান থেকে ভালো হতে, তার জন্য আমাদেরকে নেক্সট অ্যাটাক কটা সময় করতে হবে, কত ঘন্টা লাগবে। তো এই যে এরপরে স্যার একটু এই জায়গাটাও একটু দেখবো, যে এই যে দেখতে পাচ্ছি যে আমরা দু ধরনের আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্লাইট রয়েছে, দুটোর মধ্যে পার্থক্যটা একটু জানবো। যেমন এখানে যেমন দেখাচ্ছে যে 149 প্লাস C-17A অ্যান্ড C-5M ফ্লাইটস ট্রান্সফারিং AD ব্যাটারিজ, এই বিষয়টা ঠিক কি, এদের কাজটা ঠিক কি, কোন কোন ভূমিকা গ্রহণ করছে এক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে? ওকে, এই যে জাহাজের মধ্যে আমরা তো এটা জানলাম, যেহেতু আমরা ভারতীয় 1971 যুদ্ধে দেখলাম, 99 দেখলাম, আবার সিন্দুরে দেখলাম, ফাইটার প্লেন গিয়ে আমাদের প্লেন থেকে মিসাইল ছুটছে, ওরা টার্গেটে যাচ্ছে, টার্গেট নষ্ট হচ্ছে। কিন্তু এই যে আমেরিকান ফোর্সে যেটা এসছে, ওখানে অ্যাসেম্বল হয়েছে, ওর মধ্যে অনেকগুলো প্যাকেজ আছে, ওদের সিল্ড আছে। যেরকম মনে আছে তো পুরোনো টাইমে যখন আমাদের শিবাজি যখন যুদ্ধ করতেন, ওর কাছে একটা ঢাল থাকতো, তারপরে তলোয়ার মারতেন, ঢাল থেকে নিজেকে রক্ষা করতেন। ওরকমই
এই যে সিস্টেম আছে প্রত্যেকটা, যেটা লং রেঞ্জ ওরা হাওয়াই জাহাজ ওখান থেকে এসছে, ওদের মিড এয়ার রিফিউলিং দরকার আছে। তার মানে রাস্তায় যদি ওদের রিফিউল যদি ওদের যা রিফিউল কম হয়ে যায়, ওদের ওরা ইন্ধনটা শেষ হয়ে যায়, তাহলে ওটাকে রিফিউল করার জন্য আপনি যে দেখাচ্ছেন ওটা রিফিউলিং। তো এইটা তো স্ট্যাটিক যদি থাকে কোনো জায়গায়, এখন আজকে মুহূর্তে যদি ও কোনো জায়গা থাকে, তো চায়না থেকে ট্র্যাক করছে, রাশিয়াও ট্র্যাক করছে কি কোথায় কে বসে আছে। আপনি দেখবেন এই মুহূর্তে আপনি যদি কোনো জায়গায় স্যাটেলাইট দেখেন, সব জায়গায় 500 থেকে বেশি এদের এয়ারক্রাফট সামরিক বিমান এরা ওখানে জমা করেছে। ওরা সব আকাশে আছে, ওরা সব উড়ে যাচ্ছে এই দিক থেকে ওইদিকে, ওইদিকে এইদিকে, সব স্টেলথ, ওরা সবাই এতে আছে। আর এইটা কেন আছে? এটা আছে যদি ওরা নিজের লোকেশনটা দিয়ে দেয়, তাহলে ইরানিয়ান যেটা মিসাইল আছে গিয়ে সঠিক ওখানে গিয়ে পড়বে আর ওরা শেষ হয়ে যাবে। তাই জন্য এতগুলো সিস্টেম, ইন্টারলক সিস্টেম, ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম, এটাই তো ভারতীয় সেনায় অ্যাচিভ করতে চলেছে। ইন্টিগ্রেটেড তার মানে ইন্টেলিজেন্স আসবে, সার্ভেলেন্স হবে, রাইট? আর আমাদের রাডার গুলো আবার আমাদেরকে রিয়েল টাইম ইনফরমেশন দেবে। ওদের মিসাইল যেটা উঠবে ওটা কত মিনিটে কোথায় কোথায় যাবে, ওর কি পাথ নেবে, কি প্রবেল পাথ, সব ট্র্যাকিং, খুব ভেরি ফাস্ট কম্পিউটার। তাই জন্য এই ডিফেন্স ইকুইপমেন্ট অনেক কস্টলি হয়ে যায়। তারপরে আমাদের যা মিসাইল ছুটবে ওটা কোথায় ইন্টারসেপ্ট হবে, কোথায় গিয়ে ওদেরকে মারবে, এসব জিনিস যেটা আছে অনেক স্পেশালাইজ। আর ওই স্পেশালাইজ অপারেশন করার জন্য আপনি বিভিন্ন রকমের যেটা এয়ারক্রাফট দেখাচ্ছেন ওরা আছে। কেউ বাইরে শুধু গিয়ে আপনার শুধু সাপ্রেশন করে, ইলেকট্রনিক সাপ্রেশন করে যাচ্ছে, তার মানে যতগুলো ইন্টারনেট রাডার শেষ করে দিচ্ছে। অন্যগুলো আপনার ওখানে লেজার দিয়ে ওটাকে ইলুমিনেট করে আমরা বলি, তার মানে লেজার ছাড়ছে ওদের কি এই অ্যাটাক আছে। কতগুলো থেকে গাইডিং বম ছাড়া হচ্ছে, কত থেকে লয়টারিং বম ছাড়া হচ্ছে, অদ্ভুত। আপনি যেটা দেখাচ্ছেন ওটা খুব কম। ওখানে যে কমান্ডার আছেন, সেন্ট্রাল কমান্ড অফ দ্য আমেরিকান আর্মি, ওনার কাছে যে আজকে লোক কাজ করছে, ওখানে যে ওনার অপারেশন সেন্টার যেটা হাওয়ায় এখন উড়ছে, বাপরে, ওদের কাছে যে ডাটাগুলো আসছে ওটা প্রসেসিং করা, তারপর নিজে প্রেসিডেন্টকে বলা যে প্রেসিডেন্ট আমি এই মুহূর্তে এই টার্গেট অ্যাটাক করব, এই ইরানিয়ান জিনিসটা হচ্ছে, আপনি পারমিশন দেন। তো এই যে রিয়েল টাইম তাদের হাতে যদি নিউক্লিয়ার পাওয়ার চলে যায়, সেটা বিশ্বের জন্য অনেক বেশি ভয়ের হয়ে দাঁড়াবে। এবারে এই যে অ্যাটাক পাল্টা অ্যাটাক চলছে, ইরান যদি এবারে পাশে চীনকে পেয়ে যায়, তাহলে আগামী দিনে এই পরমাণু অ্যাটাকের সম্ভাবনাটা ঠিক কতটা বেড়ে যেতে পারে? দেখুন, আমাদের একটা মিসাইল ট্রান্সফার ওর স্পিডটা এত আছে আপনি চিন্তা করতে পারেন না। ওর মধ্যে যখন ইউরেনিয়ামকে রাখা হয় আর ইউরেনিয়ামকে এনরিচমেন্ট যেটা বলছি আমরা পিওর করা হয়, ওই স্পিডটা অদ্ভুত। তাই জন্য ওদের এত কস্টলি ইকুইপমেন্ট আছে। ওইটাই নষ্ট করা হলো আপনার বাই দ্য আমেরিকানস ইন জুন 2025। কিন্তু ওই মেশিনগুলো তো চায়না দিতে পারে, চায়না কাছ থেকে এসছে, তার মানে ওদের কাছে ফিসাইল মেটেরিয়াল আছে। ফিসাইল মেটেরিয়ালকে বম কি করে বানাতে হয়, এই টেকনোলজিটা আপনার নর্থ কোরিয়া, চায়না এন্ড রাশিয়া ওটা দেবে, নিশ্চয়ই দেবে ইরানকে। তাহলে কোয়েশ্চেনটা হলো কি ইরান কবে এক্সপোজ করবে যে আমার কাছে নিউক্লিয়ার মিসাইল আছে, আমার কাছে নিউক্লিয়ার বোমা আছে। এই জিনিসটা শুধু ভেরি হাই গ্রেডেড ইন্টেলিজেন্স জানতে পারবে। আমার যতদূর অ্যাসেসমেন্ট আছে ইরানের কাছে নিউক্লিয়ার বোমা আছে, মিসাইল আছে। তাই জন্য ওরা একটা ভয়ঙ্কর যুদ্ধটা এখন চলছে। এইটাই বলছি, ইরান কোথায় টার্গেট প্রোফাইলিং করবে, কোথায় আপনার নিউক্লিয়ার মিসাইল দেবে, আর ওর কাউন্টারে আপনি একবার মিসাইল মেরে দিলেন, কিন্তু একটা কাউন্টার একটা মিসাইল
ওখানে পড়বে, যেটা নিউক্লিয়ার হবে, ইরানের তো কিছু কিছু থাকবে না, ও তো মুছে যাবে, ওটা তো ওয়ার্ল্ড বিশ্বতে ম্যাপ থেকে মুছে যাবে। তো এই যে অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, মিসাইল ওয়ারটা যুদ্ধ করা এত সহজ নয়। ওটাকে জেনে রাখতে হবে। আমাদের পার্লামেন্টে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন কি পাকিস্তান আমাদের উপরে এত বলছে, ওরা একটা নিউক্লিয়ার মিসাইল মারতে পারে, আমাদের হয়তো 10 লক্ষ লোক মারা গেলেন, অনেকগুলো এরিয়া আমাদের রেডিয়েশনে বরবাদ হলো, কিন্তু আমরা যা রিটেলিয়েট করব, আমরা যখন মারবো, পাকিস্তান ওয়ার্ল্ড ম্যাপ থেকে মুছে যাবে। কিন্তু এই জায়গাটা তার মানে থেকে কি হলো? আমি স্যার একটা বিষয় একটুখানি আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। পাকিস্তানের কথাই যখন বলছেন, তখন আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি যে এই পাকিস্তানি কিন্তু সবকিছু নিয়ম নীতির তোয়াক্কা না করে নিউক্লিয়ার অ্যাটাকের ভয় দেখিয়েছে ভারতকে। আবার বর্তমানে এখন পাকিস্তান এবং আফগানিস্তান হচ্ছে লড়াই করছে, তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। এদিকে রয়েছে ইরান, এবং আমরা জানি যে অপারেশন সিন্দুর থেকে আমাদের যে অভিজ্ঞতা, চীন সাপোর্ট করছিল, আড়ালে সাপোর্ট করে যাচ্ছিল যে পাকিস্তানকে। এবারে চীনের সাপোর্ট যদি পাকিস্তান পায়, চীনের সাপোর্ট যদি ইরান পায়, ওদিকে রয়েছে আফগানিস্তান, তাহলে কি এই যে মুসলিম যে দেশগুলো রয়েছে, মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে, তারা একসাথে হয়ে গিয়ে চীনের সাপোর্ট নিয়ে কি গোটা বিশ্বের জন্য অনেক বেশি বিস্ফোরক হয়ে উঠতে পারে? কথা শুনে আমার হাসি উঠছে, কেন জানেন? এই আফগানিস্তানের বর্ডার ইরানের সঙ্গে আছে, কান্দাহার মনে আছে। দ্বিতীয় পাকিস্তানের বর্ডার নিচে বালুচিস্তান থেকে ইরানের সঙ্গে আছে। তাহলে হঠাৎ করে আফগানিস্তান এন্ড পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, আর কেন হলো? এটা স্ট্র্যাটেজিক জিনিস আছে, এটা আমেরিকা এর মধ্যে ঢুকে আছে। ওরা এরকম পরিস্থিতি তৈরি করছে কিনা না, পাকিস্তান তো গতকাল গিয়ে ওরা কাবুল 3 জায়গায় ওরা মারলো, ওরা ওখানে আফগানিস্তানে গিয়ে হাওয়াই জাহাজ দিয়ে ওরা মারলো কেন? এসব ডাইভার্সন আছে, এইসব জিনিসগুলো দেখিয়ে ওরা অনেক বড় কোনো জিনিস করতে চাইছে, যের মধ্যে পাকিস্তান ইরানের against-এ, because পাকিস্তানের কোনো পলিসি নেই, 4 টাকা যেখানে পাবে ওদিকে চলে যায়, রাইট? তো এই পাকিস্তান যেটা আছে, ইরানের আগেন্স্টে আমেরিকা হয়ে একটা বড় কাজ করতে চলেছে, যার মধ্যে ও দেখাতে চাইছে না না ভাই আমার উপর লেবনানে ওরা হিজবুল্লাহ যেটা মিসাইল সেন্টার ছিল, এই ইসরায়েল আজ থেকে 4 বা 5 দিন আগে ওখানে হিজবুল্লাহর উপরে অ্যাটাক করে পুরো শেষ করে দিয়েছিল। আমরা ওটা বলেছিলাম শেপিং অফ ব্যাটলফিল্ড, 22 না 23 তারিখে ফেব্রুয়ারিতে, রাইট? হিজবুল্লাহর লেবনানে অ্যাটাক করে আপনার ইরান পুরো ওদের মিসাইল জিনিস যেটা ওর উপরে আসতো শেষ করলো। আর এই যে আফগানিস্তান এন্ড পাকিস্তানে যেটা যুদ্ধ আছে, ওর মধ্যে অনেকগুলো বড় জিনিস লুকিয়ে আছে, যেটা এখন আমরা বুঝতে পারছি না, ডিসাইভার করতে পারছি না। কিন্তু এই পাকিস্তান ইরানিয়ান দেশগুলোকে, ইসলামিক দেশগুলোকে, ইরানকে ধোকা দেবে, এরা কারোর সঙ্গে নেই। এরা শুধু ধ্বংস বিনাশের কাজ করে, আর এই জন্য এইসব জিনিস করে যাচ্ছে। কোনো বড় জিনিস, বিকজ হি ইজ দ্য মোস্ট ফেভারিট ফিল্ড মার্শাল অফ ট্রাম্প, এই আমাদের মোল্লা মুনির, আসিম মুনির। তো এটা আপনি ভুলবেন না। তাহলে পাকিস্তানের রোল কি হবে, আফগানিস্তানের রোল কি হবে, এটা দেখতে হবে। কেন যে একটা আরো জিনিস আছে যে আপনার যে ইরান একটা শিয়া কান্ট্রি আছে, আর এই পাকিস্তান সুন্নি, আর তারপরে আফগানিস্তান তো পিওরিটিয়ান বিলকুল সুন্নি, ওরা আছে হানিফি ক্লাস। তাহলে এই জিনিসের মধ্যে এরা দুজন হঠাৎ করে অ্যাক্টিভেট হলো, হঠাৎ করে এখান থেকে কোনো জিনিস আমেরিকান যেটা কোয়ালিশন হচ্ছে ওর মধ্যে না হয়ে যায়, তালিবান ইরান হয় না অ্যাটাক করে দেয়, তাই জন্য পাকিস্তান কেন হয়েছে? পাকিস্তান একটা গদ্দার দেশ, ইসলামিক নেশনকে বারবার গদ্দারি করেছে, এটাই এক্সপোজ হচ্ছে। একেবারেই বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। আমরা কথা বললাম, এবং অবশ্যই এর পরবর্তীতে দেখার যে ইরানের এই যে অ্যাটাক এবং পাল্টা অ্যাটাক ইসরায়েলের, পাল্টা অ্যাটাক আমেরিকার, এই অ্যাটাক ঠিক কোন দিকে যায়। কারণ একদিকে যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে অ্যাটাক করে, তার পাল্টা অ্যাটাক শুরু করেছে ইরান। ইতিমধ্যে বেশ কিছু দেশ ক্ষতিগ্রস্ত, একেবারে সেই সংখ্যাটা কিন্তু প্রায় 12-13টি দেশ পেরিয়ে গেছে। পরবর্তীতে অবশ্যই দেখার যে পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করুন।